জেলায় তামাক চাষের গতিশীলতা, ঐতিহাসিক প্রেক্ষাপট, অর্থনৈতিক বাস্তবতা এবং শস্য বহুমুখীকরণের কৌশলগত রূপরেখা। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষি অর্থনীতি মূলত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জীবনজীবিকা এবং উচ্চমূল্যের অর্থকরী ফসল উৎপাদনের একটি জটিল ম্যাট্রিক্সের উপর দাঁড়িয়ে আছে। এই কাঠামোর মধ্যে কোচবিহার জেলা পূর্ব ভারতের তামাক, নিকোসিয়ানা ট্যাবাকুম এবং নিকোসিয়ানা রাস্টিকা উৎপাদনের মূল কেন্দ্র হিসেবে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে। বিশ্বজুড়ে তামাক বিরোধী আইন এবং জনস্বাস্থ্য ও পরিবেশের উপর তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাওয়া সত্ত্বেও কোচবিহারের গ্রামীণ অর্থনীতিতে তামাক এখনও একটি প্রধান স্তম্ভ হিসেবে রয়ে গেছে। কোচবিহার জেলায় রবি শস্যের মোট চাষযোগ্য জমির প্রায় 6.08% তামাক চাষের অন্তর্গত, যা এই জেলাকে পশ্চিমবঙ্গের বৃহত্তম তামাক উৎপাদনকারী জেলায় পরিণত করেছে। কোচবিহারে তামাক চাষের এই ধারাবাহিকতা এবং স্থায়িত্ব একটি বহুমাত্রিক ঘটনা। এটি কেবল অনুকূল কৃষি জলবায়ু পরিস্থিতির উপর নির্ভর করে না, বরং এর পেছনে রয়েছে গভীর আর্থসামাজিক নির্ভরতা, শিল্পায়নের অভাব এবং একটি সুদীর্ঘ ঐতিহাসিক ঐতিহ্য। বর্তমান সময়ে এই অঞ্চলের তামাক চাষিরা একটি নীতিগত ও অর্থনৈতিক দ্বন্দ্বের সম্মুখীন। একদিকে রয়েছে খামার স্তরের লাভজনকতা এবং তামাকজাত দ্রব্যের প্রতিষ্ঠিত বাজার চাহিদা, অন্যদিকে রয়েছে জাতীয় স্তরে ক্রমশ কঠোর হওয়া কর ব্যবস্থা, বিশেষ করে 2026 সালের উৎপাদন শুল্ক, এক্সাইজ ডিউটি বৃদ্ধি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল WHOFCTC এর মতো আন্তর্জাতিক বাধ্যবাধকতা। এই গবেষণা প্রতিবেদনে কোচবিহার জেলায় তামাক চাষের ঐতিহাসিক বিবর্তন, কৃষি প্রযুক্তিগত প্রোফাইল, আর্থসামাজিক গতিশীলতা, বাজার কাঠামো এবং শস্য বহুমুখীকরণের ভবিষ্যৎ রূপরেখা সম্পর্কে একটি বিশদ ও গভীর বিশ্লেষণ উপস্থাপন করা হয়েছে। কোচবিহারে তামাক চাষের ঐতিহাসিক বিবর্তন। কোচবিহারে তামাক চাষ কোনো আধুনিক কৃষি অভিযোজন নয়, বরং এটি একটি গভীরভাবে প্রথিত ঐতিহাসিক উদ্যোগ। প্রাক ঔপনিবেশিক এবং প্রাথমিক ঔপনিবেশিক যুগে স্থানীয় জমিদাররাই ছিলেন তামাক চাষের প্রধান পৃষ্ঠপোষক, যারা এই ফসলটিকে একটি দেশীয় বাণিজ্য সামগ্রী হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। তবে তামাকের বাণিজ্যিকীকরণের ক্ষেত্রে একটি বিশাল মোড় আসে যখন ব্রিটিশ ঔপনিবেশিক প্রশাসন এর বিপুল রাজস্ব আদায়ের সম্ভাবনা অনুধাবন করে। ঔপনিবেশিক হস্তক্ষেপ এবং বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা। ব্রিটিশ সরকার বাংলার জেলাগুলির মধ্যে বিশেষ করে রংপুর, কোচবিহার এবং জলপাইগুড়িতে তামাক চাষের উন্নতির জন্য অত্যন্ত সক্রিয় এবং কঠোর পদক্ষেপ গ্রহণ করে। ঔপনিবেশিক প্রশাসন বুঝতে পেরেছিল যে দেশীয় জাতের তামাককে আন্তর্জাতিক বাজারের উপযোগী করে তুলতে হলে এর গুণগত মান বৃদ্ধি করা প্রয়োজন। ফলস্বরূপ প্রাথমিকভাবে মাটির গুণাগুণ পরীক্ষা করা হয় এবং উন্নত মানের বীজ, বিশেষ করে আমেরিকান এবং অন্যান্য বিদেশি জাতের বীজ আমদানি করে স্থানীয় কৃষকদের মধ্যে বিতরণ করা হয়। 1864 সাল থেকে বাংলার তামাকের গুণমান ও পরিমাণ বৃদ্ধির জন্য কেন্দ্রীভূত প্রচেষ্টা শুরু হয়, যার ফলশ্রুতিতে 1874 সালের মধ্যে বিদেশি বীজ আমদানির মানকীকরণ সংক্রান্ত সরকারি প্রস্তাব গৃহীত হয়। কোচবিহারের দেশীয় রাজ্য, প্রিন্সলি স্টেট, এই ঔপনিবেশিক লক্ষ্যগুলির সাথে তাল মিলিয়ে কাজ করেছিল। কোচবিহারের মহারাজার স্থানীয় কৃষি অর্থনীতির আধুনিকীকরণের জন্য প্রচুর মূলধন বিনিয়োগ করেছিলেন। উন্নত মানের ফসলের জাত প্রদর্শন এবং কৃষকদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার জন্য 1883 এবং 1893 সালে কৃষি প্রদর্শনীর আয়োজন করা হয়। এর মধ্যে 1893 সালে জেনকিন্স স্কুলে আয়োজিত পুনিয়া প্রদর্শনী মেলা, পুনেহা এক্সিবিশন মেলা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেখানে 19 ধরনের বিভিন্ন জাতের তামাক প্রদর্শন করা হয়েছিল। মহারাজা নৃপেন্দ্র নারায়ণ তামাক ও পাট ব্যবসার ভবিষ্যৎ সম্পর্কে অত্যন্ত আশাবাদী ছিলেন এবং তিনি নিজে এই শিল্পের একনিষ্ঠ সমর্থক ছিলেন। 1907 সালে তিনি মাথাভাঙার সদর স্টেশনে একটি পরীক্ষামূলক কৃষি খামার স্থাপন করেন, যার আয়তন ছিল 180 বিঘা। এর মধ্যে 150 বিঘা জমি শুধুমাত্র তামাক চাষের জন্য নির্ধারিত ছিল এবং এই খামারের দায়িত্বে ছিলেন বাবু রজনীকান্ত ভৌমিক। তামাক সংরক্ষণের জন্য মহারাজার উদ্যোগে একটি বিশাল গুদাম 80 ফুট × 20 ফুট নির্মাণ করা হয়েছিল। এমনকি তিনি কাঁচামাল ব্যবসার প্রসারের জন্য দেওয়ানহাটে কলকাতার এম.ভি. আপকারকে মিস্টার এম.ভি. অ্যাপকার জমি ইজারা দিয়েছিলেন। রাজপরিবারের এই একাগ্রতা আরও স্পষ্টভাবে প্রতিফলিত হয় যখন 1908 সালের মার্চ মাসে মহারাজা তাঁর পুত্র যুবরাজ ভিক্টর নিত্যেন্দ্র নারায়ণকে বৈজ্ঞানিক কৃষিবিদ্যা অধ্যয়নের জন্য নিউ ইয়র্কের কর্নেল বিশ্ববিদ্যালয়ে পাঠান।
তিনি ছিলেন ভারতের প্রথম রাজপুত্র যিনি বৈজ্ঞানিক কৃষিকাজ শেখার জন্য বিদেশে গিয়েছিলেন। একই সময় যুবরাজ গজেন্দ্র নারায়ণ ফ্রান্সে তামাক চাষের পদ্ধতিগুলি নথিভুক্ত করেন, যাতে ইউরোপীয় তামাক নিরাময় কিউরিং পদ্ধতিগুলি ভারতীয় উপমহাদেশে প্রয়োগ করা যায়। বার্মিস, বাণিজ্য রুট এবং রপ্তানি অর্থনীতি। ঐতিহাসিকভাবে উত্তরবঙ্গ সমগ্র বাংলার মোট তামাক উৎপাদনের 5/4 এবং সমগ্র ভারতের মোট উৎপাদনের 1/5 উৎপাদন করত, যেখানে কোচবিহার ছিল একটি প্রাথমিক রপ্তানি কেন্দ্র। এই অঞ্চলে একটি অত্যন্ত শক্তিশালী বাণিজ্য নেটওয়ার্ক গড়ে উঠেছিল, যা মূলত মাঘ এবং মারওয়াড়ি ব্যবসায়ীদের দ্বারা নিয়ন্ত্রিত হতো। বার্মার বাজার কোচবিহারের তামাকের উপর গভীরভাবে নির্ভরশীল ছিল। বার্মিজ ব্যবসায়ীরা কাঁচা তামাক সংগ্রহের জন্য নিয়মিতভাবে কোচবিহারের মেখলিগঞ্জ এবং লালবাজারে আসতেন। সংগৃহীত তামাক নদীপথে নৌকায় করে রংপুরে পাঠানো হতো, যেখানে পাতাগুলি বাছাই করার পর চূড়ান্তভাবে বার্মায় রপ্তানি করা হতো। কোচবিহারের তামাক বার্মায় চেরুটস তৈরির জন্য ব্যাপকভাবে সমাদৃত ছিল। এই ঐতিহাসিক বাণিজ্যের বিশালতা ঔপনিবেশিক রপ্তানি রেকর্ড থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয়। 1874 সালের পরিসংখ্যান অনুযায়ী কোচবিহার ছিল বাংলা অঞ্চলের অন্যতম সর্বোচ্চ মূল্যের তামাক রপ্তানিকারক জেলা। রাজপরিবারের বিপুল বিনিয়োগ এবং গুদাম নির্মাণ সত্ত্বেও বিদেশি বীজের পরীক্ষামূলক চাষ প্রায়শই চরম প্রতিকূলতার সম্মুখীন হতো। কোচবিহারের স্থানীয় জলবায়ু, যা ভারী বৃষ্টিপাত এবং আকস্মিক শিলাবৃষ্টির জন্য পরিচিত, বিদেশি ফসলের জন্য উপযুক্ত ছিল না। এই প্রাকৃতিক বিপর্যয়গুলি প্রায়শই ফসল ধ্বংস করত, যার ফলে 19 শতাব্দীর শেষের দিকে তামাকের উৎপাদন এবং বাজার মূল্য অত্যন্ত অস্থিতিশীল হয়ে পড়েছিল। ভৌগোলিক এবং জলবায়ুগত নির্ধারক। কোচবিহারের ভৌগোলিক অবস্থান এমন একটি নির্দিষ্ট কৃষি জলবায়ু পরিবেশ প্রদান করে, যা তামাক চাষের ছন্দকে সরাসরি নিয়ন্ত্রণ করে। জেলাটিতে অক্টোবর মাসের শুরু পর্যন্ত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব থাকে এবং এরপর অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত বর্ষা পরবর্তী মৌসুম বিরাজ করে। শীতকাল, যা মূলত রবি শস্য তামাক সহ চাষের প্রধান সময়, নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হয়। এরপর মার্চ থেকে মে মাস পর্যন্ত গ্রীষ্মকাল দেখা যায়। কোচবিহারের পলিমাটি এবং দোআঁশ সিল্টি স্যান্ডি লোম মাটি তামাক চাষের জন্য অত্যন্ত আদর্শ। তামাক গাছের গভীর শিকড় ব্যবস্থার জন্য যে ধরনের জল নিষ্কাশন ব্যবস্থার প্রয়োজন হয়, এই মাটি তা চমৎকারভাবে প্রদান করে। তবে এই ফসলটি জেলার জলবায়ুগত অস্থিরতার কাছে গভীরভাবে দুর্বল। ঐতিহাসিকভাবে এবং বর্তমান সময়েও অসময়ের ভারী বৃষ্টিপাত এবং শীতের শেষের দিকের আকস্মিক শিলাবৃষ্টি তামাক চাষিদের জন্য সবচেয়ে বড় প্রাকৃতিক ঝুঁকি। এই ধরনের আবহাওয়া মুহূর্তের মধ্যে তামাক পাতার বাহ্যিক গুণমান নষ্ট করে দেয়, যা সরাসরি এর বাজার গ্রেডিং এবং নিলাম মূল্যকে প্রভাবিত করে। জলবায়ুর এই অনিশ্চয়তা কৃষকদের একটি ধ্রুবক অর্থনৈতিক ঝুঁকির মধ্যে রাখে, যা তামাকের ফলন এবং গুণমানের তীব্র ওঠানামার প্রধান কারণ। কৃষি প্রযুক্তিগত প্রোফাইল এবং প্রাতিষ্ঠানিক ভূমিকা। কোচবিহার জেলায় মূলত দুটি প্রধান নন ভার্জিনিয়া প্রজাতির তামাক চাষের আধিপত্য দেখা যায়: জাতি নিকোসিয়ানা ট্যাবাকুম এবং মতিহারি নিকোসিয়ানা রাস্টিকা। যেখানে অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যগুলিতে সিগারেট উৎপাদনের জন্য ফ্লু-কিওর্ড ভার্জিনিয়া FCV তামাক চাষের প্রাধান্য রয়েছে, সেখানে পশ্চিমবঙ্গের তামাক মূলত চিবানোর তামাক, চুইং টোব্যাকো, হুক্কা এবং বিড়ি উৎপাদনের জন্য ব্যবহৃত হয়। এর মধ্যে মতিহারি জাতের তামাকের চাষ সবচেয়ে বেশি হয়, যা এই অঞ্চলে প্রায় 10,000 হেক্টর জমি জুড়ে চাষ করা হয়, এবং এর পরেই রয়েছে জাতের তামাক, যা প্রায় 2,000 হেক্টর জমি দখল করে আছে। আইকার নিরকা দিনহাটার ভূমিকা। কোচবিহারে তামাক চাষের বৈজ্ঞানিক এবং কৃষি প্রযুক্তিগত অগ্রগতির মূল কেন্দ্র হল ICAR ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ অন কমার্শিয়াল এগ্রিকালচার, আইকার নায়রকা, যা পূর্বে সেন্ট্রাল টোব্যাকো রিসার্চ ইনস্টিটিউট CTRI নামে পরিচিত ছিল। 1952 সালে দিনহাটায় র্যাপার এবং হুক্কা টোব্যাকো রিসার্চ স্টেশন হিসেবে প্রতিষ্ঠিত এই কেন্দ্রটি অল ইন্ডিয়া নেটওয়ার্ক প্রজেক্ট অন টোব্যাকো AINPT এর অধীনে কাজ করে। দিনহাটার এই গবেষণা কেন্দ্রটি উত্তরবঙ্গে নতুন জাতের উদ্ভাবন, কৃষি প্রযুক্তির পরিমার্জন এবং কৃষকদের সক্ষমতা বৃদ্ধির জন্য একটি কেন্দ্রীয় নোড হিসেবে কাজ করে। প্রতিষ্ঠার পর থেকে এই কেন্দ্রটি তরাই অঞ্চলের দোআঁশ মাটি এবং জলবায়ুগত সীমাবদ্ধতাগুলির সাথে মানানসই করে বেশ কয়েকটি অত্যন্ত উন্নত জাত তৈরি করেছে। জিনগত গবেষণার বাইরেও আইকার নিরকা দিনহাটা ব্যাপকভাবে সম্প্রসারণমূলক পরিষেবা এক্সটেনশন সার্ভিসেস প্রদান করে। তামাকের ফলন সর্বাধিক করার জন্য এই প্রতিষ্ঠানটি গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস গ্যাপ, নার্সারি ব্যবস্থাপনা,
সমন্বিত পুষ্টি ব্যবস্থাপনা এবং গাছের উপরিভাগ কাটা ও সাকার নিয়ন্ত্রণ টপিং অ্যান্ড সাকার কন্ট্রোল বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করে। সম্প্রতি জলবায়ু সহনশীল কৃষির জন্য জাতীয় কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে প্রতিষ্ঠানটি শস্য বহুমুখীকরণের ক্রপ ডাইভার্সিফিকেশন উপর প্রশিক্ষণ অন্তর্ভুক্ত করেছে। 2025 এবং 2026 সালের জন্য পরিকল্পিত উইন্টার স্কুলস কর্মসূচিতে কৃষকদের জৈব কৃষি ব্যবস্থা, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা এবং মশলা, সরিষা ও বহুমুখী উদ্যান পালনের মতো বিকল্প বাণিজ্যিক ফসলে স্থানান্তরের জন্য শিক্ষিত করা হচ্ছে। সমাজতাত্ত্বিক গতিশীলতা এবং রাজবংশী কৃষি কাঠামোর রূপান্তর। কোচবিহারে তামাক চাষের এই ধারাবাহিকতা বুঝতে হলে এই অঞ্চলের সমাজতাত্ত্বিক বুনন বিশ্লেষণ করা প্রয়োজন, যা মূলত স্থানীয় রাজবংশী সম্প্রদায়ের দ্বারা প্রভাবিত। দিনহাটা 1 এবং দিনহাটা 2 ব্লকের তামাক উৎপাদনকারীদের জনসংখ্যাতাত্ত্বিক প্রোফাইল থেকে দেখা যায় যে এই সমাজ মূলত পিতৃতান্ত্রিক, যেখানে 76.39% কৃষক যৌথ পরিবারের বদলে একক বা পারমাণবিক নিউক্লিয়ার পরিবারে বসবাস করেন এবং পরিবারগুলিতে গড়ে 5 জন সদস্য থাকে। সামগ্রিকভাবে এই কৃষকদের আর্থসামাজিক অবস্থান পরিমিতভাবে নিম্ন মডারেটলি লো হিসেবে শ্রেণীবদ্ধ করা হলেও গবেষণার তথ্য থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে যারা তামাক চাষ করেন না তাদের তুলনায় তামাক চাষী পরিবারগুলি জমির পরিমাণ, বার্ষিক আয়, সম্পদের মালিকানা এবং শিক্ষাগত সুরক্ষার নিরিখে একটি উন্নত আর্থসামাজিক মর্যাদা উপভোগ করে। ঐতিহ্যবাহী হাউলি ব্যবস্থার পতন। ঐতিহাসিকভাবে রাজবংশী কৃষি কাঠামো মূলত হাউলি ব্যবস্থার উপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিল। এটি ছিল একটি ঐতিহ্যবাহী, স্বতঃস্ফূর্ত এবং আর্থিক লেনদেনহীন পারস্পরিক শ্রম বিনিময় ব্যবস্থা। এই ব্যবস্থার অধীনে সম্প্রদায়ের সদস্যরা একে অপরের জমিতে লাঙ্গল চষা, চারা রোপণ এবং ফসল কাটার মতো শ্রমনিবিড় কাজগুলি যৌথভাবে সম্পন্ন করতেন। বিনিময়ে আয়োজক পরিবারকে কৃষকদের কোনো আর্থিক মজুরি দিতে হতো না, শুধুমাত্র সকলের জন্য একটি বড় ভোজ বা খাবারের আয়োজন করতে হতো। তদুপরি এই কৃষিশ্রম মূলত নির্দিষ্ট উপজাতি যেমন মালি এবং কোয়ালিদের মধ্যে বিভক্ত ছিল, যারা তাদের জাতভিত্তিক দায়িত্ব পালন করতেন। তবে 1971 সালের মুক্তিযুদ্ধের পর কোচবিহারের আর্থসামাজিক ল্যান্ডস্কেপ বিশাল পরিবর্তনের সম্মুখীন হয়। পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক উদ্বাস্তুর অনুপ্রবেশ এই অঞ্চলে ব্যাপক জনসংখ্যাতাত্ত্বিক চাপ সৃষ্টি করে। এর পাশাপাশি বামফ্রন্ট সরকারের রাজনৈতিক উত্থান এবং তাদের বিখ্যাত স্লোগান লাঙ্গল যার জমি তার গ্রামীণ ভূমি সংস্কারে এক আমূল পরিবর্তন নিয়ে আসে। এই সংস্কারের ফলে বড় জোতদারদের বিশাল জমিগুলি ভেঙে ছোট এবং খণ্ডিত অংশে পরিণত হয়। একই সাথে গ্রামীণ বিদ্যুতায়ন, নগদ অর্থের অর্থনীতির ক্যাশ ইকোনমি প্রবেশ এবং উন্নত বাজার সংযোগ ঐতিহ্যবাহী হাউলি ব্যবস্থাকে প্রায় অপ্রাসঙ্গিক করে তোলে। সম্প্রদায়ভিত্তিক শ্রম ব্যবস্থা থেকে মজুরিভিত্তিক বা বেতনভুক্ত শ্রম ব্যবস্থায় এই উত্তরণ কৃষিকাজের ব্যয়ের কাঠামোকে মৌলিকভাবে পরিবর্তন করেছে। তামাক প্রাকৃতিকভাবে একটি অত্যন্ত শ্রমনিবিড় ফসল, যার সাকার ভাঙা, পাতা শুকানো, কিউরিং এবং গ্রেডিং করার জন্য অত্যন্ত দক্ষ জনশক্তির প্রয়োজন হয়। হাউলি ব্যবস্থা বিলুপ্ত হওয়ার ফলে কৃষকরা বর্তমানে পরিবারের সদস্যদের শ্রম অথবা অত্যন্ত ব্যয়বহুল ভাড়ায় খাটা মজুরের উপর নির্ভর করতে বাধ্য হন। আধুনিক তামাক চাষের খরচে এই ভাড়া করা শ্রমিকের মজুরি কস্ট এ1 প্রকৃত প্রদত্ত খরচ এর একটি বিশাল অংশ দখল করে নিয়েছে। ভাড়া করা শ্রমিকের ক্রমবর্ধমান ব্যয় এবং অপ্রতুলতা বর্তমান সময়ের তামাক চাষিদের জন্য সবচেয়ে বড় সীমাবদ্ধতা হিসেবে চিহ্নিত হয়েছে। অর্থনৈতিক কাঠামো এবং খামার স্তরের লাভজনকতা। কোচবিহারে তামাক চাষের প্রতি কৃষকদের আকর্ষণের সবচেয়ে বড় কারণ হল এর অর্থনৈতিক ভিত্তি। জনস্বাস্থ্য রক্ষায় সরকারি ব্যাপক প্রচার এবং তামাক চাষের শারীরিক ক্ষতিকর দিকগুলি সত্ত্বেও কৃষকরা তামাক চাষ চালিয়ে যান, কারণ এর জন্য প্রয়োজনীয় মূলধনের তুলনায় এটি যে পরিমাণ আর্থিক নিরাপত্তা প্রদান করে তা অন্য কোনো বিকল্প ফসলে পাওয়া যায় না। জমির পরিমাণ এবং উৎপাদনের প্রবণতা। 2016 থেকে 2021 সাল পর্যন্ত সংগৃহীত কৃষি তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় যে পশ্চিমবঙ্গে তামাক উৎপাদনের ক্ষেত্রে কোচবিহার জেলার একচেটিয়া আধিপত্য রয়েছে। জাতীয় তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়ন হওয়া সত্ত্বেও 2003-04 থেকে 2020-21 সময়ের মধ্যে কোচবিহারে তামাক উৎপাদনের চক্রবৃদ্ধি বার্ষিক বৃদ্ধির হার CAGR ছিল 2.87% এবং জমির পরিমাণের বৃদ্ধির হার ছিল বার্ষিক 1.19%।
রবি বা শীতকালীন মরশুমে কৃষকরা তাদের মোট চাষযোগ্য জমির প্রায় 30% তামাক চাষের জন্য বরাদ্দ করেন এবং এটিকে তাদের সংসারের প্রাথমিক নগদ আয়ের উৎস হিসেবে বিবেচনা করেন। অন্যদিকে প্রায় 50% তামাক চাষি সারা বছর নিজেদের টিকিয়ে রাখার জন্য কৃষিকাজের পাশাপাশি অন্যান্য ছোটখাটো পেশায় নিযুক্ত থাকেন। ব্যয়লাভ বিশ্লেষণ, কস্ট বেনিফিট অ্যানালাইসিস। তামাকের শ্রেষ্ঠত্ব। তামাকের স্থায়িত্বের আসল চালিকাশক্তি হল এর বিনিয়োগের উপর রিটার্ন, ROI। কমিশন ফর এগ্রিকালচারাল কস্টস অ্যান্ড প্রাইসেস, CACP পদ্ধতির উপর ভিত্তি করে সাম্প্রতিক অর্থনৈতিক বিশ্লেষণগুলি প্রমাণ করে যে রবি মরশুমের অন্যান্য প্রতিযোগী ফসল যেমন ভুট্টা, আলু এবং গমের তুলনায় জাতি এবং মতিহারি তামাক অনেক বেশি লাভজনক। যদিও আলু চাষে অনেক সময় একর প্রতি সামগ্রিক লাভের পরিমাণ বেশি দেখা যায়, স্থানীয় গবেষণায় দেখা গেছে আলুতে একর প্রতি লাভ প্রায় 22,429 টাকা, যেখানে মতিহারি তামাকে 14,006 টাকা। কিন্তু আলু চাষের জন্য প্রয়োজনীয় প্রাথমিক মূলধন ক্ষুদ্র কৃষকদের জন্য একটি বিশাল বাধা তৈরি করে। উদাহরণস্বরূপ 0.3 একর জমিতে আলু চাষ করার জন্য বীজ, সার এবং সেচ বাবদ প্রায় 10,000 টাকার প্রাথমিক বিনিয়োগ প্রয়োজন। এর সম্পূর্ণ বিপরীতে একই 0.3 একর জমিতে তামাক চাষ করতে খরচ হয় মাত্র 5,000 টাকা। প্রাতিষ্ঠানিক ঋণের সুযোগ থেকে বঞ্চিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কাছে এই কম প্রাথমিক মূলধন তামাককেই সবচেয়ে বাস্তবসম্মত ও যৌক্তিক বিকল্পে পরিণত করে। তদুপরি কস্ট A1 ফুট কস্ট A1 এর ভিত্তিতে, যাতে মালিক কর্তৃক ব্যয় করা সমস্ত নগদ খরচ অন্তর্ভুক্ত থাকে, যেমন ভাড়া করা শ্রমিক, বীজ, সার এবং সেচ, প্রতি টাকায় রিটার্ন বা রিটার্ন পার রুপি পর্যালোচনা করলে দেখা যায় তামাকের অবস্থান সবার শীর্ষে। জাতি তামাকের ক্ষেত্রে এই রিটার্ন হল 4.50 এবং মতিহারির ক্ষেত্রে 4.40, যা প্রতিযোগী ফসল ভুট্টার 2.54 এবং আলুর 1.99 তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। ফলস্বরূপ অনুকূল বাজারের বছরগুলিতে তামাকের গড় নিট রিটার্ন একর প্রতি 55,000 টাকা পর্যন্ত পৌঁছতে দেখা গেছে, যা আলুর 10,700 টাকা এবং গমের 6,000 টাকা তুলনায় অনেক গুণ বেশি। বিভিন্ন ক্যাটাগরির খরচ যেমন কস্ট A2, কস্ট A1 প্লাস ইজারার ভাড়া, কস্ট B, কস্ট A2 প্লাস নিজস্ব জমির আনুমানিক ভাড়ার মূল্য প্লাস স্থির মূলধনের সুদ এবং কস্ট C, কস্ট B প্লাস পারিবারিক শ্রমের আনুমানিক মূল্য বিশ্লেষণ করলেও দেখা যায় তামাক সামগ্রিকভাবে কৃষকদের জন্য সবচেয়ে বেশি সুরক্ষিত অর্থনৈতিক মার্জিন প্রদান করে। বাজার ব্যবস্থা এবং সরবরাহ শৃঙ্খলের দুর্বলতা। তাত্ত্বিকভাবে তামাক চাষে বিপুল লাভের সম্ভাবনা থাকলেও বাস্তবে কৃষকের হাতে পৌঁছানো দাম, সরবরাহ শৃঙ্খলের সাপ্লাই চেইন গভীর দুর্বলতাগুলিকে উন্মোচিত করে। কোচবিহারের কৃষি বাজারটি মূলত স্থানীয় এবং এটি নিয়ন্ত্রিত বাজার কমিটি, রেগুলেটেড মার্কেট কমিটিজ RMC এবং স্থানীয় গ্রামীণ হাট যেমন দিনহাটা, মাথাভাঙ্গা, নয়ারহাট, প্রেমচাঁদের হাট এবং দেওয়ানহাটের মাধ্যমে পরিচালিত হয়। কোচবিহারের তামাক অর্থনীতির একটি কাঠামোগত ব্যর্থতা হল সরকারি সরাসরি ক্রয় পরিকাঠামো বা তামাকের জন্য ন্যূনতম সহায়ক মূল্য MSP এর সম্পূর্ণ অনুপস্থিতি। এই ব্যবস্থার অভাবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সম্পূর্ণভাবে বেসরকারি মধ্যস্থতাকারী, মিডলম্যান এবং দালালদের দয়ার ওপর নির্ভরশীল থাকেন। পাতা শুকানোর কিউরিং পর যদি তা সঠিক তাপমাত্রায় নিয়ন্ত্রিত গুদামে সংরক্ষণ না করা হয়, তবে এর গুণমান দ্রুত নষ্ট হতে থাকে। যেহেতু গরিব কৃষকদের নিজস্ব গুদামঘর নেই, তাই তারা ফসল তোলার পর খুব দ্রুত এবং বাধ্য হয়ে জলের দরে বিক্রি করে দেন বা ডিস্ট্রেস সেল করতে বাধ্য হন। বাজারের তথ্য থেকে দেখা যায় যে এই দামের ওঠানামা কতটা ভয়াবহ হতে পারে। উদাহরণস্বরূপ, যে কৃষকরা পূর্বে তাদের ফসল 3,000 টাকা প্রতি কুইন্টাল দরে বিক্রি করেছিলেন, পরবর্তী মরশুমে মধ্যস্থতাকারীদের কার্টেল বা জোটের কারণে তারা তা মাত্র 1,800 থেকে 2,000 টাকা প্রতি কুইন্টালে বিক্রি করতে বাধ্য হয়েছেন। এমনকি যখন বাজারের গড় মূল্য 7,200 টাকা প্রতি কুইন্টাল থাকে, তখনও মুনাফার সিংহভাগ শিলিগুড়ি এবং কলকাতার পাইকার এবং পরিবেশকদের পকেটেই যায়, দিনহাটার প্রাথমিক উৎপাদকদের হাতে নয়। 2025-2026 সালের করনীতি এবং কৃষি সংকট। তামাকের ওপর অর্থনৈতিক নির্ভরতা এবং রাষ্ট্রের জনস্বাস্থ্য রক্ষার উদ্দেশ্যের মধ্যে যে দীর্ঘস্থায়ী দ্বন্দ্ব ছিল, তা 2025 সালের শেষের দিকে এবং 2026 সালের শুরুতে এক চরম রূপ ধারণ করে। ভারত সরকার, যারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার WHOFCTC চুক্তিতে আবদ্ধ, জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে তামাকজাত দ্রব্যের ওপর করের বোঝা ব্যাপকভাবে বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয়।
উৎপাদন ও বিপণনকে কঠোরভাবে নিয়ন্ত্রণের লক্ষ্যে সিগারেটস অ্যান্ড আদার টোব্যাকো প্রোডাক্টস অ্যাক্ট COTPA 2024 এর খসড়া সংশোধনী আনার পর সরকার সেন্ট্রাল এক্সাইজ অ্যামেন্ডমেন্ট বিল 2025 পেশ করে। 1 ফেব্রুয়ারি 2026 থেকে কার্যকর হওয়া এই নতুন নিয়মের অধীনে সরকার তামাকজাত পণ্যের খুচরো বিক্রির ওপর জিএসটি ব্যাপকভাবে বাড়িয়ে 40% নির্ধারণ করে এবং এর পাশাপাশি সিগারেটের ওপর প্রতি 1000 স্টিক পিছু 2050 টাকা থেকে 8500 টাকা পর্যন্ত বিপুল কেন্দ্রীয় উৎপাদন শুল্ক আরোপ করে। চিবানোর তামাক এবং গুটখার প্যাকেজিং মেশিনের ওপরও নতুন করে নিয়ম জারি করা হয়। এই সামষ্টিক অর্থনৈতিক নীতির ম্যাক্রোইকোনমিক পলিসি দ্বিতীয় স্তরের প্রভাবগুলি কোচবিহার, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকের মতো কৃষিপ্রধান জেলাগুলিতে অবিলম্বে এবং ধ্বংসাত্মকভাবে আঘাত হানে। খুচরো বিক্রিতে ধস নামার আশঙ্কায় দেশীয় তামাক উৎপাদনকারী কোম্পানিগুলি কাঁচা তামাক কেনা ব্যাপকভাবে কমিয়ে দেয়। চাহিদার এই আকস্মিক পতনের ফলে খামার স্তরে তামাকের দাম এক ধাক্কায় প্রতি কেজি 320 টাকা থেকে কমে 270 to 280 টাকায় এসে দাঁড়ায়। এই পরিস্থিতি ব্যাপক কৃষক অসন্তোষের জন্ম দেয়। হাজার হাজার কৃষক প্রতিবাদ, রাস্তা রোকো এবং ধর্ণা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ফেডারেশন অফ অল ইন্ডিয়া ফার্মার অ্যাসোসিয়েশনস FAIFA অর্থ ও বাণিজ্য মন্ত্রকের কাছে জোরদার আবেদন জানায় এই যুক্তিতে যে এই কর বৃদ্ধি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী রাজস্ব নিরপেক্ষ রেভিনিউ নিউট্রাল নয়। তারা দাবি করে যে এই নীতি বাজার মূল্যকে উৎপাদন খরচের আনুমানিক 200 টাকা প্রতি কেজি নিচে ঠেলে দেবে। তদুপরি ফ্যাফা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃতীয় স্তরের প্রভাবের কথা তুলে ধরে ভারত ইতিমধ্যেই বিশ্বের চতুর্থ বৃহত্তম অবৈধ বা স্মাগলিং সিগারেটের বাজার, মোট বাজারের 26% অবৈধ। বৈধ সিগারেটের প্যাকেটের দাম প্রতিবেশী দেশগুলির 75 to 80 টাকার তুলনায় ভারতে বাড়িয়ে প্রায় 400 টাকা করা হলে তা চোরাচালানের জন্য এক বিশাল প্রণোদনা তৈরি করবে। এর ফলে একদিকে যেমন দেশীয় বৈধ তামাক ক্রয় ধ্বংস হবে, অন্যদিকে তামাক সেবন হ্রাসের যে লক্ষ্য নিয়ে এই কর বৃদ্ধি করা হয়েছিল তাও ব্যর্থ হবে। পেশাগত স্বাস্থ্য ঝুঁকি এবং পরিবেশগত প্রভাব। বাজারের এই বিপুল অস্থিরতার পাশাপাশি তামাক চাষ শারীরিক এবং পরিবেশগতভাবে চরম ক্ষতিকর প্রভাব ফেলে। তামাক চাষে প্রচুর পরিমাণে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হয়। অপরিকল্পিতভাবে কীটনাশক ও আগাছানাশকের এই ব্যবহারের ফলে তরাই অঞ্চলের মাটি ক্ষয় হয়, জীববৈচিত্র্য নষ্ট হয় এবং ভূগর্ভস্থ জল দূষিত হয়। আগাছা দমনের নামে রাজবংশী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন স্থানীয় ঔষধি গাছেরও বিনাশ ঘটে, যা এই অঞ্চলের দীর্ঘমেয়াদী কৃষি ও বাস্তুতন্ত্রের স্থিতিস্থাপকতাকে হুমকির মুখে ফেলে। শারীরিক দিক থেকে কৃষক এবং খামার শ্রমিকরা নিয়মিতভাবে গ্রিন টোব্যাকো সিকনেস GTS এর শিকার হন। এটি এক ধরনের পেশাগত বিষক্রিয়া যা ঘটে যখন শ্রমিকদের খালি ত্বক ভেজা এবং পরিণত তামাক পাতার সংস্পর্শে আসে এবং পাতার উপরিভাগ থেকে উচ্চমাত্রায় নিকোটিন সরাসরি ত্বকের মাধ্যমে রক্তে শোষিত হয়। পাতা নিরাময়, কিউরিং এবং বেলিংয়ের সময় তামাকের সূক্ষ্ম ধূলিকণার দীর্ঘস্থায়ী সংস্পর্শ ফুসফুসের মারাত্মক ক্ষতি করে। এই পরিমাণগতভাবে পরিমাপ না করা স্বাস্থ্যগত ব্যয়গুলি কৃষক পরিবারগুলির আর্থসামাজিক কল্যাণে এক নীরব এবং ক্ষতিকর প্রভাব ফেলে, যা তামাক থেকে প্রাপ্ত আর্থিক লাভের একটি বড় অংশকে প্রচ্ছন্নভাবে গ্রাস করে নেয়। বিকল্প ফসলের সম্ভাবনা এবং শস্য বহুমুখীকরণ, ক্রপ ডাইভার্সিফিকেশন। বাজারের শোষণ, নিয়ন্ত্রক কর্তৃপক্ষের বৈরিতা এবং ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে কৃষকদের তামাক থেকে সরিয়ে অন্যান্য বিকল্প ফসলের দিকে নিয়ে যাওয়া একটি কৌশলগত অগ্রাধিকার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই অঞ্চলের কাঠামোগত অর্থনীতি এর পথে বড় ধরনের বাধা সৃষ্টি করে। কৃষিবিদ্যাগতভাবে কোচবিহার জেলার মাটি ভুট্টা, আলু, সরিষা, বোরো ধান এবং পাটের মতো বিকল্প রবি ফসলের জন্য উপযুক্ত বলে চিহ্নিত হয়েছে। এর মধ্যে ভুট্টা তামাকের সবচেয়ে শক্তিশালী প্রতিযোগী হিসাবে আবির্ভূত হয়।